আসসালামু আলাইকুম সি ইউনিটের পরীক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমসিকিউর পাশাপাশি আমাদের কিন্তু রিটেন প্রশ্ন এসে থাকে। এবং আমি যদি পরীক্ষায় সবচেয়ে ভালো রেজাল্ট করতে চাই বা টপ পজিশনে থাকতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাকে অবশ্যই রিটেনে ভালো করতে হবে। আর সেজন্যই আজকের এই স্পেশাল ক্লাসটা, কারণ আমি ধারাবাহিকভাবে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং এর গত 8 বছরের যতগুলা রিটেন প্রশ্ন এসেছে প্রত্যেকটা আমি ধরে ধরে তোমাদের সলভ করাবো। এবং এই প্রশ্নগুলো আমি এমনভাবে সলভ করাবো যাতে করে তোমরা সামনে যে রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করবা এমসিকিউর পাশাপাশি সেটাতে সর্বোচ্চ নাম্বার তুলতে পারো। তো আজকে আমরা তোমাদের সাথে কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিইউ রিটেন কোশ্চেন, অ্যাকাউন্টিং কোশ্চেন, এটা হচ্ছে 25 এবং 26 সেশনের কোশ্চেনগুলো আমরা আলোচনা করব ধারাবাহিকভাবে। যদি তোমরা অবশ্যই চাও সেক্ষেত্রে আমরা 24, 25, 23, 24, 22, 23, হ্যাঁ 21, 22 প্রত্যেকটা ইয়ারের রিটেন প্রশ্নগুলো এভাবে অ্যানালাইসিস করব। সো আমরা আজকে এগুলাকে ব্যাখ্যা সহ সমাধান কিভাবে করতে পারি সেই ধারণায় চলে যাব। দেখো, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে 25-26 সেশনে প্রথম যে প্রশ্নটা এসেছে, প্রশ্নটা হচ্ছে কি ভাইয়া? প্রশ্নটা হচ্ছে কোন নীতি বা ধারণা অনুসারে সম্পত্তির অবসান মূল্যে দেখানো হয় না। খেয়াল করো, আমরা সবাই জানি এই প্রশ্নটা এসেছে মূলত আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 5ম অধ্যায়, যেটা হিসাব বিজ্ঞানের নীতিমালা। এখান থেকে আমাদের মূলত আসলে আমরা এইচএসসিতে সিকিউ অ্যান্সার করি নাই, আমরা মূলত এমসিকিউর জন্য পড়াশোনা করেছি, যার কারণে এই নীতিমালা অধ্যায়টা অনেকে পড়াশোনা তেমন করো নাই। তো যাই হোক, কোনো প্রবলেম নাই, আমরা সেভাবে আলোচনা করব। দেখো, এখানে যে প্রশ্নটা এসেছে বলছে কোন ধারণা বা নীতি, আসলে আধুনিক অ্যাকাউন্টিং এ এটাকে নীতি বলে না, এটাকে মূলত ধারণাই বলা হয়, অনুসারে সম্পত্তি অবসান মূল্যে দেখানো হয় না। অবসান মূল্য জিনিসটা কি? অবসান মূল্য জিনিসটা হচ্ছে ভাইয়া, একটা সম্পদ যখন তুমি বিক্রি করে দিবা, বিক্রি করে দেওয়ার পর ওই সম্পত্তির যখন তুমি বিক্রি করে দিবা, ওই বিক্রি করতে গেলে তোমার কিছু খরচ হবে। তাহলে ওই সম্পত্তির বিক্রয় মূল্য থেকে, খেয়াল করবা, ওই বিক্রয় মূল্য থেকে বিক্রয় সংক্রান্ত যে খরচ, হ্যাঁ, ধরো তুমি যদি কমিশন প্রদান করো বিক্রি করার জন্য, তুমি যদি আনুষঙ্গিক কোনো খরচ প্রদান করো, চার্জ প্রদান করো সম্পদ বিক্রয়ের জন্য, এই বিক্রয় মূল্য থেকে বিক্রয় খরচটা বাদ দিলেই মূলত আমরা যে মূল্যটা পাই সেটাকে বলা হয় অবসায়ন মূল্য। অবসায়ন মূল্য। ওকে, তাহলে অবসান মূল্য জিনিসটা মানে হচ্ছে আমাদের সম্পত্তির টোটাল সেলস ভ্যালু থেকে এটার যে আমাদের সেলস কস্টিংটা আছে সেই কস্টিংটা বাদ দিলে আমরা অবসান মূল্যটা পাই, অর্থাৎ বিক্রয় মূল্য থেকে বিক্রয় খরচ বাদ দিলে আমরা অবসান মূল্য পাই। এটা হচ্ছে অবসান মূল্য। এখন বলছে কোন ধারণা অনুসারে আমরা সম্পত্তিটাকে অবসান মূল্য দেখাই না। প্রশ্নটা দেখো, কোন ধারণা যেহেতু বলছে, আমরা সবাই জানি হিসাব বিজ্ঞানের একটা ধারণা আছে, খুবই গুরুত্বপূর্ণ ধারণা। এই ধারণার নাম হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণা, যেটাকে আমরা বলি গোয়িং কনসার্ন কি অ্যাজাম্পশন। তো এই ধারণা অনুসারে আমাদের সম্পত্তিটাকে কখনোই আমরা অবসান মূল্য দেখাতে পারবো না। কেন দেখাতে পারবো না? কারণ এই ধারণার মূল কনসেপ্টটা হচ্ছে কি, একটা ব্যবসা প্রতিষ্ঠান ক্রমান্বয়ে অনন্তকাল যাবৎ চলতেই থাকবে, এটা কোনো অবসায়ন হবে না। মানে একটা প্রতিষ্ঠান ইনফিনিটিভ ভাবে চলতেই থাকবে। এই ধারণাটার নামই হচ্ছে কি ধারণা? চলমান প্রতিষ্ঠান ধারণা। মানে এটা চলতেই থাকবে, এটার কোনো অবসান বা বিলোপ সাধন হবে না। তাহলে এই ধারণার কারণে আমরা কিন্তু কি করি, আমরা যেহেতু ব্যবসাটা অবসান হবে না, সেজন্য আমরা কি করি, সম্পদকে আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলি। সম্পদকে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে কি স্থায়ী সম্পদ আর একটা হচ্ছে চলতি সম্পদ। ঠিক একই রকম ভাবে দায়কেও আমরা দুই ভাগে ভাগ করে ফেলি, একইভাবে আমরা ব্যয়কেও দুই ভাগে ভাগ করে ফেলি। এই ধারণা, এই যে যত ভাগ বাটোয়ারা কেন করি, কারণ হচ্ছে যেহেতু এটা অবসায়ন হবে না, যেগুলো স্বল্প মেয়াদী বা চলতি সম্পদ সেগুলো চলতি বছরের মধ্যে রাখবো, দীর্ঘমেয়াদী বা স্থায়ী সম্পদগুলো সামনের বছরগুলোতে চলে যাবে। একইভাবে যেগুলো মূলধন জাতীয় ব্যয়, বড় অঙ্কের ব্যয়, সেগুলো কি করবে, সামনের বছর চলে যাবে। মুনাফা জাতীয় ব্যয়গুলোকে আমরা ব্যয় হিসাবে চলতে বছর শেষ করে দিব। একই রকম ভাবে দায়কেও স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী দুইটা দায়ে শ্রেণীবিভাগ করা হয়। এই যে এই সকল কিছু করা হয় মূলত কি ধারণা অনুসারে? ভাইয়া জাস্ট লিখে দিবা চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে। চলমান প্রতিষ্ঠান ধারণা আমি লিখে দিচ্ছি, জাস্ট তোমরা এতটুকু লিখলেই হবে। আমি তো তোমাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি পুরোটা, কিন্তু তোমরা পরীক্ষার হলে জাস্ট এই এক লাইন লিখলেই 1 নাম্বার পেয়ে যাবা। তাহলে এই চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে আরেকটা জিনিস হয়, আমাদের যে স্থায়ী সম্পদ সেগুলোর উপর কিন্তু বার্ষিক অবচয় ধার্য করা হয়, এটাও কিন্তু চলমান প্রতিষ্ঠান ধারণার কথা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা কি হচ্ছে ভাইয়া? আমরা কি লিখবো? আমরা জাস্ট একটা লাইনে লিখবো, সেটা হচ্ছে কি, কোন ধারণা অনুসারে বলছে, তোমরা জাস্ট লিখে দিবা চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে। শেষ। আমি একটু ব্যাখ্যা সহ বিশ্লেষণ করেছি, তোমরা এই ক্লাসটা করার পর কমেন্ট করবা, কমেন্টে বলবা যে স্যার আর একটু দ্রুত পড়ান, না হয় স্লো পড়ান, নাকি যেভাবে পড়াচ্ছি সেভাবে ঠিক আছে, তোমরা একটু জানাই। কারণ আমি একটু
স্লোলি পড়াচ্ছি এই কারণে অনেকে আছে যে এই জিনিসগুলা একটু বুঝে কম, তারা যাতে বুঝতে পারে। যারা একটু ভালো স্টুডেন্ট তারা একটু স্পিডটা বাড়িয়ে দিয়ে ক্লাসটা করবে, তাহলে তাদের জন্য ভালো হবে। দেখো পরের যে প্রশ্নটা, এই প্রশ্নটা আমরা সবাই পারবো, ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা অ্যাডমিশন টেস্টে দিবে এটার সাথে খুবই পরিচিত তোমরা সবাই। সেটা হচ্ছে বিক্রয় ফেরত কোন ধরনের হিসাব। ভাইয়া আমরা সবাই জানি আধুনিক অ্যাকাউন্টিং এ আমাদের হিসাব 5 প্রকার। একটা হচ্ছে আয়, আরেকটা হচ্ছে ব্যয়, একটা হচ্ছে সম্পদ, একটা হচ্ছে দায়, আরেকটা হচ্ছে মালিকানা সত্ত্ব। সবাই আমরা এই জিনিসটা জানি। এটা জানি না এমন কোনো আসলে স্টুডেন্ট এরকম নাই যারা অ্যাডমিশন টেস্ট দিবে তারা অবশ্যই এই জিনিসগুলো একবারে ক্লাস 9 থেকে দেখে এসেছো যারা কমার্সে ছিল। আর যারা কমার্সে ছিল না তারা ইন্টারে একবারে প্রথমেই এই জিনিসগুলো নিয়ে পড়াশোনা করেছো, আমি জানি সেটা। তো দেখো এখানে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে কি আয় ব্যয় সম্পদ দায় মালিকানা সত্ত্ব। এই যে আমাদের 5 প্রকার হিসাব, এই 5 প্রকার হিসাবকে আবার 5টা হিসাব আছে যেগুলো এই 5 প্রকার হিসাবের পরিমাণকে হ্রাস করে বা কমায়। তাহলে যে হিসাবটা আমাদের সংশ্লিষ্ট হিসাবকে কমাবে সেই হিসাবটাকে আমরা বলি হচ্ছে বিপরীত হিসাব। কি হিসাব? বিপরীত হিসাব বা কন্ট্রা অ্যাকাউন্ট। তাহলে হিসাব যেই রকম আমাদের 5 প্রকার, ঠিক বিপরীত হিসাবও ভাইয়া আমাদের 5 প্রকার। তাহলে হিসাব আর বিপরীত হিসাব ঠিক মুদ্রার এপিট ওপিট। অর্থাৎ আমাদের এই যে হিসাব, যেমন আয়, আয়ের বিপরীতে আয়কে যেটা কমাবে সেটাকে আমরা বলবো বিপরীত আয়। ঠিক তাহলে আয়কে যেটা কমাবে সেটাকে আমরা বলবো কি আয়? বিপরীত আয় বা বিপরীত আয় হিসাব। আবার ব্যয়কে যেটা কমাবে সেটাকে আমরা বলবো বিপরীত ব্যয় হিসাব। যেটা সম্পদকে কমাবে সেটাকে আমরা বলবো বিপরীত সম্পদ হিসাব। খেয়াল করিও জিনিসগুলা। দায়কে যে কমাবে সেটাকে আমরা বলবো বিপরীত দায় হিসাব। একইভাবে মালিকানা সত্ত্বকে যে কমাবে সেটাকে আমরা বলবো বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব। তাহলে হিসাব যেরকম 5 প্রকার, আমাদের বিপরীত হিসাবও হচ্ছে ভাইয়া 5 প্রকার। তাহলে এই বিপরীত হিসাবগুলা কি কি আমাদের একটু জানা উচিত। আমরা যারা জানি তারা জানি, যারা জানি না জাস্ট একবার দেখে নিব। দেখো যেমন আমি যখন পণ্য বিক্রি করি, একটা ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠানের সর্বপ্রধান আয় হচ্ছে বিক্রয়। তাহলে এই বিক্রি করলে ভাইয়া আমার আয় বাড়ে। ধরো আমি তোমার কাছে 20,000 টাকার মাল বিক্রি করেছি, তাহলে আমার আয় বাড়লো কত? 20,000। কিন্তু তোমার কাছে যে আমি বাকিতে 20,000 টাকার মাল বিক্রি করেছি, তুমি সেখান থেকে 5,000 টাকার মাল আমাকে ফেরত দিয়ে দিয়েছো, তাহলে এটার নাম হচ্ছে বিক্রয় ফেরত। তাহলে যখন এই 5,000 টাকার মাল আমাকে ফেরত দিয়ে দিবা, তখন আমার বিক্রয় কিন্তু আর 20,000 থাকবে না, তখন আমার বিক্রয় কমে যাবে 15,000। কারণ ভাই তুমি তো আমাকে 5,000 টাকার মাল ফেরত দিয়ে দিয়েছো, সো আমার তো এখন আর 20,000 টাকা বিক্রয় নাই। তার মানে কি হচ্ছে, এই যে বিক্রয় ফেরত, এটা কাকে কমাচ্ছে? বিক্রয়কে কমাচ্ছে। তো যেহেতু এটা বিক্রয়কে কমাচ্ছে, বিক্রয় আয়, যে আয়কে কমাবে সে বিপরীত আয়। তার মানে এই যে বিপরীত আয়ের মধ্যে আমরা একটা জিনিস পেয়েছি কি? বিক্রয় ফেরত। ঠিক একইভাবে বিক্রয় বার্তা, এটাও আমাদের বিপরীত আয়। ওকে, এটাও বিক্রয় মূল্যকে কমায়। সো আমরা দুইটা জিনিস পেলাম, বিক্রয় ফেরত, বিক্রয় বার্তা আমাদের বিপরীত আয়। সনাতন অ্যাকাউন্টিং এ আমরা বিক্রয় বার্তাকে বিপরীত আয় বলবো। ওকে, ঠিক একইভাবে ব্যয়কে যে কমায় সেটা কি? বিপরীত ব্যয়। যেমন ক্রয় করলে আমার ব্যয় বাড়ে, ক্রয়কৃত পণ্য যদি আমার ফেরত দিয়ে দিই আমি, তখন আমার ব্যয়টা কমে যাবে, অর্থাৎ সেটাকে আমরা বলবো বিপরীত ব্যয়। দ্যাট মিনস ক্রয় যেমন ব্যয়, ক্রয় ফেরত বা ক্রয় বার্তা আমাদের বিপরীত ব্যয়। আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি ক্রয় ফেরত অবলিক ক্রয় বার্তা। তাহলে এই বিপরীত আয় বিপরীত ব্যয় আমরা বুঝলাম। একই রকম ভাবে সম্পদকে যে কমাবে সেটা বিপরীত সম্পদ। যেমন পুঞ্জীভূত অবচয়, যেটা আমাদের সম্পদের পরিমাণ থেকে, সম্পদ থেকে আমরা অবচয়টা বাদ দিয়ে দিই, পুঞ্জীভূত অবচয়টা। সো পুঞ্জীভূত অবচয়টা একটা বিপরীত সম্পদ। যেমন নতুন কুঋণ সঞ্চিতি আমরা কি করি? দেনাদার থেকে বাদ দিই, যেহেতু দেনাদার একটা সম্পদ, সো নতুন কুঋণ সঞ্চিতি একটা বিপরীত সম্পদ। সো আমি এখানে লিখতেই পারি যে পুঞ্জীভূত অবচয়, অথবা আমরা বলতে পারি নতুন কুঋণ সঞ্চিতি। হ্যাঁ, আমি জাস্ট কুঋণ সঞ্চিতিটাই লিখলাম, কুঋণ সঞ্চিতি। ঠিক একইভাবে বিপরীত দায়, যেটা দায়কে কমায়, যেমন বন্ড একটা দায়, তাহলে বন্ডের অবহার বা ঋণপত্রের অবহার একটা বিপরীত দায়। ঠিক একইভাবে পাওনাদার একটা দায়, পাওনাদারের বার্তা সঞ্চিতি বিপরীত দায়। ঠিক মালিকানা সত্ত্ব, যেমন মূলধন একটা মালিকানা সত্ত্ব, মূলধনকে কমায় হচ্ছে উত্তোলন, সো আমরা উত্তোলনকে বলতে পারি হচ্ছে বিপরীত মালিকানা সত্ত্ব। সো এই যে 5টা হিসাবের বিপরীতে আবার 5টা হিসাব আছে, এই হিসাবগুলোকে আমরা বিপরীত হিসাব কেন বলবো? কারণ এগুলো সংশ্লিষ্ট সমজাতীয় হিসাবের ব্যালেন্সটাকে কমায় বা জেডটাকে কমায়, সেজন্য এগুলোকে বলবো বিপরীত হিসাব। সো এখানে প্রশ্ন হচ্ছিল আমাদের বিক্রয় ফেরত কোন হিসাব? তাহলে বিক্রয় ফেরত কাকে কমাচ্ছে? বিক্রয় নামক আয়কে কমাচ্ছে। সো আমাদের সঠিক উত্তর হচ্ছে এটা বিপরীত আয় হিসাব। কেউ যদি এটাকে আয় হিসাব লেখো তাও হবে, হ্যাঁ, কারণ এটা আয়ের মধ্যেই পড়বে, আয়কে কমাবে, বিপরীত আয় হিসাব। এটাই হচ্ছে অ্যান্সার। এখন আমি এত ব্যাখ্যা কেন দিলাম? তোমাদের বোঝার জন্য। কারণ প্রশ্নে আরেক সময় আসতে পারে পুঞ্জীভূত অবস্থায় কোন ধরনের হিসাব,
তখন তোমরা যে কোনো ধরনের হিসাব অ্যান্সার করতে পারবে। সো আমরা দুইটা প্রশ্ন ব্যাখ্যা সহ সলভ করলাম। এখন আমরা 3 নাম্বার প্রশ্নে চলে যাব। দেখো এই প্রশ্নটা যদি আমরা একটু খেয়াল করি, এই প্রশ্নটা এসেছে মূলত আমাদের ভুল সংশোধনী দাখিলা হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 4র্থ অধ্যায়, অর্থাৎ রায়ামিলের একটা সেকেন্ড পার্টের একটা অংশ থেকে। সো এর আগের প্রশ্নটা ছিল কিন্তু আমাদের প্রথম অধ্যায় থেকে। ওকে, এগুলা কিন্তু তোমরা এমনিতেই বুঝবা। তো এখানে প্রশ্ন ছিল মেশিনের মেরামত খরচ ভুলবশত মেশিন হিসাবে ডেবিট করা হয়েছে, এটা সংশোধনী চাবিটা দাও। যারা আমার রিটেন কোশ্চেন অ্যানালাইসিস ক্লাসটা করেছো তারা অলরেডি জানো যে অ্যাকাউন্টিং এ রিটেন প্রশ্নগুলো কোন কোন অধ্যায় থেকে বেশি হয়, সেটা কিন্তু আমার সাজেশন ক্লাসে ইউটিউবে দেওয়া আছে, অবশ্যই দেখে নিও, তাহলে তুমি বুঝতে পারবা কিভাবে পড়বো। দেখো এটা আমরা বলেছি যে প্রত্যেক বছরই প্রায় ভুল সংশোধনী দাখিলা বা সমন্বয় দাখিলা থেকে প্রশ্ন আসে রিটেনে। সো এখান থেকে একটা প্রশ্ন এসেছে, প্রশ্নটা হচ্ছে আমাদের ভুল সংশোধনীর সাধারণ একটা দাখিলা। এখন আমি একটা কথা বলি, আমরা সবাই জানি একটা সম্পদের সাথে আনুষঙ্গিক কোনো খরচ থাকলে সেটাকে আমরা কি সম্পদ হিসাবে ডেবিট করি, অর্থাৎ এটাকে আমরা মূলধনায়িত ব্যয় হিসেবে মূলধন জাতীয় ব্যয় ধরে কি করি সম্পদের সাথে যোগ করে দিই। এখন কিছু খরচ আছে যেগুলো আসলে সম্পদের সাথে থাকলেও আমরা সেগুলোকে সম্পদ হিসাবে লিখতে পারি না। তার মধ্যে একটা খরচ হচ্ছে মেরামত খরচ বা বীমা খরচ। সো এই যে মেশিনের মেরামত খরচ যদি কোনো কিছু বলা না থাকে, মেরামত খরচ নিয়ে আমাদের একটা ক্লাস আছে, একটা ভিডিও আছে, এটা একটু দেখে নিবা। মেরামত খরচ শুধু মেশিনের মেরামত খরচ বলছে, তার মানে এটাকে আমরা বলবো আমার একটা মনে করো প্রতিষ্ঠানে যন্ত্রপাতি আছে, সেটাকে আমার বারবার ব্যবহার করার জন্য মেরামত করা লাগতেছে। সো এটা এক ধরনের মুনাফা জাতীয় ব্যয় বা ছোট অঙ্কের ব্যয় বা ব্যয়। সো ব্যয়টাকে কখনো আমি সম্পদ হিসাবে লিখতে পারি না, কিন্তু আমি ভুলে এখানে মেশিন হিসাবে ডেবিট করে ফেলছি। তাহলে আমার কি কাজ করা উচিত ছিল? আমার যেটা করা উচিত ছিল ভাই আমি সেটাই করব। তাহলে মেরামত খরচ যদি করা হয় আমি যাবেটা কি দিব? মেরামত খরচ ডেবিট। খেয়াল করো, মেরামত খরচ ডেবিট, আমি মেরামত খরচ ডেবিট দিলাম। কিন্তু আমি কি করেছি? আমি এমন একটা কাজ করেছি যেটা করা উচিত ছিল না, আমি মেশিনকে ডেবিট করেছি। ভাই মেশিন নামে কোনো কিছু ডেবিট থাকার কথা না, কিন্তু যেহেতু এটাকে ডেবিট করছি এখন এটাকে বাদ দিতে হবে। তো বাদ দিতে হলে কি করতে হবে? আমাদের অ্যাকাউন্টিং এর সিস্টেম হচ্ছে কোনো কিছুকে যদি আমি বাদ দিতে চাই তাহলে আগে যা আছে তার উল্টা করে দিব। যেহেতু মেশিন হিসাবে আগে ডেবিট করেছি, এখন মেশিন থেকে বাদ দিতে হলে মেশিনকে আমরা কি করব? মেশিন হিসাবে ক্রেডিট করে দেব। এই হচ্ছে যাবে না। তাহলে মেরামত খরচ হিসাব ডেবিট, মেশিন হিসাব ক্রেডিট, এই হচ্ছে বিষয়। ওকে, অর্থাৎ সোজা হচ্ছে সঠিকটাকে সঠিক পাশে লিখবো, ভুলটাকে বিপরীত পাশে লিখবো। আর এই যে মেরামত খরচকে আমি মেশিন হিসাবে ডেবিট করেছি, ব্যয়কে আমি সম্পদ নামে লিখেছি, এটাকে আমরা বলি নীতিগত ভুল। কারণ মূলধন জাতীয় ব্যয়কে যদি মুনাফা জাতীয় ব্যয় অথবা মুনাফা জাতীয় ব্যয়কে যদি আমি মূলধন জাতীয় ব্যয় লিপিবদ্ধ করি, সেটাকে আমরা বলি নীতিগত ভুল। মূলত হিসাব রক্ষকের জ্ঞানের সীমাবদ্ধতার কারণেই এই ভুলটা হয়। এটাও আসে মাঝে মধ্যে আমাদের প্রশ্নে এমসিকিউতে। সো এই প্রশ্নের উত্তর আমরা ব্যাখ্যা সহ সমাধান করলাম। এবার আসো আমাদের 4 নাম্বার প্রশ্নটা আমরা একটু দেখবো। দেখো প্রশ্নটা দেখতে একটু বড় মনে হচ্ছে। এই প্রশ্নটা এসেছে মূলত যেহেতু লাভ ক্ষতি সংক্রান্ত, মাথায় রাখবা মুনাফা বা ক্ষতি সংক্রান্ত, প্রারম্ভিক এবং সমাপনী মূলধন সংক্রান্ত, এটা এসেছে মূলত আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 10ম অধ্যায়, মানে একতরফা দাখিলা পদ্ধতি থেকে। সো যারা এই অধ্যায়টা করে নাই তাদের জন্য এটা খুবই সহজ। আমরা জাস্ট একটা চার্ট মনে রাখবো, একটা টি ছক মনে রাখবো। এই টি ছকের বাম ডান একটু হিসাব করবো। আমরা সবাই জানি আমাদের প্রারম্ভিক মূলধনটা, এই যে শুরুতে যে মূলধন থাকবে সেটাকে আমরা বলি হচ্ছে প্রারম্ভিক মূলধন, আর শেষের মূলধনটাকে আমরা বলি সমাপনী মূলধন। সবসময় এই বাম পাশে প্রারম্ভিক মূলধন থাকবে, প্রারম্ভিক মূলধন। জাস্ট এতটুকু মাথায় রাখবা। তাহলে বাম পাশে কি থাকবে? প্রারম্ভিক মূলধন। আর তার অপোজিট পাশে থাকবে হচ্ছে সমাপনী মূলধন। মানে আমরা জানি প্রারম্ভিকের বিপরীত পাশে সবসময় সমাপনী জিনিসটা থাকে। ওকে, সমাপনী মূলধন। ঠিক একইভাবে প্রারম্ভিক মূলধনটাকে যেটা বাড়াবে, মানে মূলধনকে যেটা বাড়াবে সেটা প্রারম্ভিক মূলধনের সাথে নিচে যোগ হবে। যেমন মূলধনকে আমাদের অতিরিক্ত মূলধন বাড়ায়, সেজন্য এটার সাথে অতিরিক্ত মূলধনের পাশে অতিরিক্ত মূলধনটা আমাদের এই পাশে বসবে, মানে এটা যোগ হচ্ছে। ঠিক একইভাবে যদি ব্যবসায় যদি মুনাফা হয় বা আয় হয়, তাহলে মুনাফা বা আয়টা আমাদের এই পাশে বসবে। ওকে, আর ওই পাশে ঠিক আছে যেগুলা মূলধনের পরিমাণকে কমাবে, যেমন উত্তোলন মূলধনের পরিমাণকে কমায়, সেহেতু উত্তোলনটা আমাদের এই পাশে বসবে। ঠিক একইভাবে যদি আমাদের ব্যয় হয় বা ক্ষতি হয়, ক্ষতি বা ব্যয়, সেটা আমাদের মূলধনের পরিমাণকে কমায়। জাস্ট এই একটা চার্ট মাথায় রাখলে তুমি প্রারম্ভিক মূলধন সংক্রান্ত মানে একতরফার 99.99% ম্যাথ সলভ করতে পারো। জাস্ট এটা। এখন প্রশ্ন যখন আমরা পড়বো তখন দেখবো যে এই অ্যামাউন্টগুলোর মধ্যে যা যা আছে, মানে যেটা যেটা আছে, ধরো যা যা আছে
প্রারম্ভিক মূলধন আছে আমি মান বসাবো, সমাপনী মূলধন আছে মান বসাবো। হ্যাঁ, এরপরে কি আছে, ধরো উত্তোলন আছে আমি মান বসাবো। এই অঙ্কটা দিয়ে বোঝাচ্ছি। তার মানে কি নেই, ধরো আমাকে এখন যদি বলে মুনাফা বা ক্ষতি, তার মানে মুনাফা বা ক্ষতি আমাদের এখানে আসবে, এখানে বা এখানে আসবে। সো আমি মান বসানোর পরে অ্যান্সারটা পেয়ে যাবো। আর যেটা নাই সেটার মানটা জিরো বা না বসালেও চলবে। যেমন এই অঙ্কে কোনো অতিরিক্ত মূলধন নাই, যেহেতু অতিরিক্ত মূলধন নাই, অতিরিক্ত মূলধন নিয়ে কিছু বলে নাই, সো এটার মান জিরো বা এটার মান কিছু না ধরলেও চলবে। এভাবে আমরা ম্যাথটা করব। তো এই অঙ্কে আমি যদি একটু নর্মালি থিঙ্কিং করি, আমাদের শুরুতে বলছে প্রতিষ্ঠানের মূলধন হচ্ছে কত, 1,00,000 টাকা। তাহলে মূলধন 1,00,000 টাকা যেটা, এটা কি মূলধন? এই যে শুরুতে যেহেতু বলছে, তার মানে এটা ভাইয়া কি, অবশ্যই প্রারম্ভিক মূলধন। তো প্রারম্ভিক মূলধন 1,00,000 টাকা তুমি এই পাশে লিখলে, আমি জাস্ট দেখাচ্ছি 1,00,000। এরপরে বলছে বছর শেষে মোট সম্পদ ছিল এত টাকা, মোট দায় ছিল এত টাকা। দেখো তারা টেকনিক্যালি কি করেছে, সমাপনী মূলধন বলে নাই, কিন্তু বছর শেষে কিছু সম্পদ এবং দায় দেওয়া আছে। আমরা সবাই জানি বছর শেষে যে সম্পদ সেটার নাম হচ্ছে সমাপনী সম্পদ, বছর শেষে যে দায় সেটাকে আমরা বলবো সমাপনী দায়। আর আমরা সবাই জানি, যারা হিসাব সমীকরণ করেছ সবাই জানো যে সম্পদ থেকে দায় মাইনাস করলে আমরা কি পাই, মূলধন পাই। কারণ এ সমান এল প্লাস ওই আমরা পড়ে এসেছি। সো সমাপনী সম্পদ থেকে সমাপনী দায় মাইনাস করলে আমরা কি পাবো, সমাপনী মূলধন পাবো। কারণ আমরা তো জানি এ সমান এল প্লাস কি ওই, অর্থাৎ সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব বা মূলধন। তো মূলধন এই পাশে রাখলে সম্পদ থেকে দায় মাইনাস করতে হয়। এভাবে আমরা মূলধনের যেটা বের করে নিতে পারি। এখন দেখো, যেহেতু সমাপনী মূলধন আমাদের ডিরেক্ট নাই, কিন্তু আমাদের সমাপনী মূলধনের জন্য কিছু সমাপনী সম্পদ আছে এবং দায় আছে। তার মানে সমাপনী সম্পদ হচ্ছে 1,50,000 আর দায় হচ্ছে 70। তাহলে আমি যদি এটাকে 1,50,000 ধরি, এটাকে যদি 70 ধরি, তার মানে সমাপনী মূলধন হবে কত, 80,000। এটা আমরা বুঝতে পেরেছি। তার মানে আমার প্রারম্ভিক মূলধন 1,00,000, সমাপনী মূলধন 80,000। আমি জাস্ট লিখতেছি এখান থেকে। এরপরে দেখো বছরে উত্তোলন বলছে, উত্তোলন হচ্ছে 30,000। তো উত্তোলন সমাপনী মূলধনের সাথে যোগ হচ্ছে এই পাশে 30,000। আর কোনো কিছু আছে, আর কিছু নাই। তার মানে প্রারম্ভিক মূলধন বসতেছে আমার কত ভাইয়া, প্রারম্ভিক মূলধন হচ্ছে আমার মাত্র 1,00,000। আর এই পাশে সমাপনী মূলধন আর উত্তোলন মিলে হচ্ছে 1,10,000। তার মানে আমার কোন পাশ বেশি, এই পাশ বেশি। তো এই পাশেরটা উভয় পাশে লিখো, 1,10,000 এই পাশেও লিখো। তাহলে কোনটা নাই এখন, মিসিং ফিগার কোনটা, আমাকে বলছে মুনাফা বা ক্ষতি। যেহেতু এই পাশে বসবে, তার মানে কি বসবে, মুনাফা 10,000 টাকা। কিভাবে পেলাম, 1,10,000 থেকে 1,00,000 মাইনাস করো, খুব ইজিলি হয়ে যাবে। অর্থাৎ তুমি চাইলে এটাকে জাস্ট এক লাইনে করে ফেলতে পারবা। কিভাবে, এভাবে। আমার প্রারম্ভিক মূলধন 1,00,000, আমি এই পাশে 1,00,000 লিখলাম। আমার সমাপনী মূলধন হচ্ছে কত, এই যে 1,50,000 থেকে 70 মাইনাস করলে আমরা পাবো 80,000 লিখবো। আর উত্তোলন কত, 30,000। তার মানে হচ্ছে এই পাশে হচ্ছে 1,10,000। সো 1,10,000 মানে হচ্ছে আমার এই পাশেও 1,10,000 হতে হবে, দুই পাশে সমান হতে হবে। সো এই পাশে আছে 1,00,000, তার মানে এখানে ঘাটতি কত, 10। তার মানে এই পাশে বসে কি, মুনাফা। যদি এই পাশ খালি হতো তাহলে এই পাশে হতো ক্ষতি। জাস্ট 1 সেকেন্ডে অঙ্কটা করতে পারো, মুখে মুখে করে ফেলতে পারবা যখন তুমি টেকনিক্যালি বুঝবা কোনটা কোন পাশে বসাবা। ওকে, তো আমাদের এই অঙ্কে মুনাফা পেয়েছি আমরা কত, 10,000 টাকা। আশা করি বুঝতে পেরেছো। 5 নম্বর প্রশ্নটা আমরা দেখবো। দেখো বলছে XYZ কোম্পানির মোট বিক্রয় হচ্ছে 3,00,000 টাকা, মজুদ আবর্তন অনুপাত হচ্ছে 6 গুণ, মোট লাভের অনুপাত হচ্ছে 20%। ওকে, সমাপনী মজুদ পণ্য হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্যের তুলনায় 4,000 টাকা বেশি হলে প্রারম্ভিক মজুদ পণ্যের পরিমাণ কত বের করতে বলছে। প্রশ্নটা শুনে বা পড়ে অনেকের কাছে জটিল মনে হতে পারে, বাট আমি একটু ব্যাখ্যা সহ পড়াবো, এরপরে এটাকে শর্ট করে দেবো। দেখো প্রথমত আমাদের যে প্রশ্নটা আছে, প্রশ্নটা যদি আমরা একটু থিঙ্কিং করি, আমাদের প্রশ্নটা হচ্ছে আমাদের মজুদ আবর্তন অনুপাত আছে বলছে 6 গুণ। আমাদের যেহেতু মজুদ আবর্তন অনুপাত আছে, কখনো এই জাতীয় অঙ্কের যদি ক্লু না পাও, আমরা এই যে মজুদ আবর্তন থেকে শুরু করবো। তো মজুদ আবর্তন অনুপাতের সূত্র কি আমরা সবাই জানি, মজুদ আবর্তন। ভাই আমার হাতের লেখা কিন্তু আমার মতোই, অত সুন্দর না, জাস্ট বুঝে নিও। আবর্তন অনুপাত, হ্যাঁ এটা একটা নেগেটিভ সাইড আমার, এটাকে একটু ওইভাবে দেখতে হবে। তাহলে মজুদ আবর্তন অনুপাত সমান কি ভাইয়া, আমরা সবাই জানি বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ পণ্য। যদিও বিক্রিত পণ্যের ব্যয়টা আমি দীর্ঘ ক্রিয়া দিয়ে লেখা উচিত ছিল, ওকে, গড় মজুদ পণ্য, কোনো সমস্যা নেই। তাহলে এখন প্রশ্নে আমাদের যদি আমরা অবলিক দিয়ে লিখি, এই যে মজুদ আবর্তন অনুপাত হচ্ছে 6 গুণ, এই মজুদ অনুপাতের জায়গায় আমি 6 লিখলাম, যেহেতু এটা 6 গুণ। আর এই অঙ্কে দেখো বিক্রিত পণ্যের ব্যয় কি আছে, এই অঙ্কে বিক্রিত পণ্যের ব্যয় সরাসরি নেই, বাট বিক্রিত পণ্যের ব্যয়ের জন্য একটা ক্লু তোমাকে দিয়ে দিয়েছে ওনারা। কি ক্লু, দেখো বলছে বিক্রয় হচ্ছে 3,00,000 আর বলছে
মোট লাভের অনুপাত হচ্ছে কত পার্সেন্ট? মোট লাভের অনুপাত হচ্ছে 20%। ভাইয়া সব সময় মাথায় রাখবা, মোট লাভটা মূলত বিক্রয়ের উপরই হয়। লাভ, যে কোনো লাভই বিক্রয়ের উপর হয়। মোট লাভ বলো, নেট লাভ বলো, এটা বিক্রয়ের উপর হয়। সো আমার বিক্রয় যদি 3 লাখ টাকা আমি করি, এর মধ্যে যদি আমি লাভ করি 20%, তার মানে আমার এটার পিছনে ব্যয় ছিল কত? 80%। কারণ আমরা সবাই একটা বিষয় জানি, সবাই কি জানি ভাইয়া? আমরা সবাই জানি, আমরা অ্যাকাউন্টিং যখন করেছি তখন আমরা নিট বিক্রয়, ধরো নিট বিক্রয় হচ্ছে তোমার 100 টাকা, এখান থেকে তুমি বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিবা। বিক্রিত পণ্যের ব্যয় ধরো বাদ দিয়েছো তুমি 80 টাকা, তার মানে তোমার মুনাফা কত ভাইয়া? মোট লাভ হচ্ছে, মোট মুনাফা 20 টাকা। এভাবে কিন্তু আমরা বিশদ আয় বিবরণী করেছি। তোমরা যারা বিশদ আয় বিবরণী করেছো তারা সবাই জানো বিক্রয় থেকে বা নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা মোট মুনাফা পাই। সবাই কিন্তু আমরা এটা জানি। ওকে, তাহলে এই যে মোট মুনাফা আমরা পেলাম, দ্যাট মিনস আমার এই মোট মুনাফা কিভাবে আসলো? মানে একটা জিনিস তুমি 100 টাকা বিক্রি করছো, সেটার পিছনে তোমার ব্যয় হয়েছে কত? 80 টাকা, তার মানে লাভ 20 টাকা। সো একটা জিনিস তুমি 3 লাখ টাকা বিক্রি করেছো, এটার লাভ যদি তোমার 20% হয়, 80% বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে তুমি দুইটা কাজ করতে পারো। বিক্রয় থেকে মুনাফাটা বের করে সেটা বিক্রয় থেকে বাদ দিলে তুমি বিক্রিত পণ্যের ব্যয় পাবা। এটা একটু লং প্রসেস। শর্টলি যদি তুমি করো তাহলে কি করবা? এই যে 3 লাখ টাকার 20% যদি ভাইয়া কি হয়? মুনাফা হয়, 80% ব্যয়। দ্যাট মিনস তুমি 3 লাখ টাকার 80% বের করে ফেলো। 3 লাখ টাকা জাস্ট 80% বের করে ফেলো, তো 3 লাখ টাকার 80% কত হবে? 3024, 2,40,000 টাকা। জাস্ট 2,40,000 টাকা হচ্ছে তোমার বিক্রিত পণ্যের ব্যয়। তুমি এখানে 2,40,000 টাকা লিখে দাও। এখন এটা যারা না বুঝবে তারা কি করবা? তারা আগে ভাই সোজা কাজ করো, 3 লাখ টাকার 20% বের করো। তো 3 লাখ টাকার 20% হচ্ছে 60,000, এটা কি? মুনাফা। এবার টোটাল 3 লাখ হচ্ছে বিক্রয়, এখান থেকে মুনাফা 60,000 বাদ দাও, 2,40,000 বিক্রিত পণ্যের ব্যয়। ঘুরে ফিরে একই কথা। আর গল মজুদ পণ্যের মান তো আমরা বের করতে পারি নাই, কারণ গল মজুদ পণ্যের মান দেওয়া নাই। সো এটা আমরা বের করবো গল মজুদ পণ্য। এখন এই যে 6 আর এই পাশে হচ্ছে ভগ্নাংশ আকারে আছে 2,40,000কে আমরা গড় মজুদ পণ্য দিয়ে ভাগ করেছি। তো আমরা ছোটবেলায় একটা গুণ শিখেছি, এটাকে আমরা বলি আড়াআড়ি গুণন। তো 6 এর নিচে কিছু নাই মানে হর কত? 1। কোনো কিছু হর না থাকা মানে হর 1। তো হর 1 যেহেতু, আমরা যদি কোনাকুনি গুণন করি, এই কোনা এই কোনা এই কোনা এই কোনা, তার মানে কি হচ্ছে? গড় মজুদ পণ্য ইন্টু 6 সমান কত? 2,40,000কে 1 দিয়ে গুণ করলে 2,40,000। তার মানে আমি এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়? গড় মজুদ পণ্য সমান 2,40,000কে আমরা 6 দিয়ে ভাগ করলে পেয়ে যায়, এক লাইনে অ্যান্সার হয়ে যায়। অর্থাৎ গড় মজুদ পণ্য কোনাকুনি গুণ করে আমরা ডিরেক্ট লিখে ফেললাম মজুদ পণ্য সমান। একটু খেয়াল করো, আমরা কি করব? 2,40,000কে আমরা 6 দিয়ে ভাগ করে দিলেই কি হয়ে যাবে? ওই যে কোনাকুনি, এটার জায়গায় এটা গেল, এটার জায়গায় এটা চলে আসলো। তাহলে কত হয়? 6 দিয়ে ভাগ করলে হয় 4 6 কত? 24। তার মানে কত? 40,000 টাকা গড় মজুদ পণ্য। তাহলে আমরা এখান থেকে কি পেলাম ভাইয়া? গড় মজুদ পণ্যের মান পেয়ে গেলাম 40,000 টাকা। এখন আমাকে কি গড় মজুদ পণ্যের মান জানতে চেয়েছে? চায় নাই। আমাকে চেয়েছে কি? প্রারম্ভিক মজুদের পরিমাণ। তো আমরা সবাই একটা বিষয় জানি, কি জানি ভাইয়া? এটা কিন্তু আমরা সবাই জানি, কি? আমরা জানি আমাদের প্রশ্নের এই যে প্রারম্ভিক মজুদ পণ্য, গড় মজুদ পণ্য মানে কি? গড় মজুদ পণ্য মানে হচ্ছে আমাদের প্রারম্ভিক মজুদ পণ্য প্লাস সমাপনী মজুদ, এই দুইটা মজুদ যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে গড় মজুদ। গড় মজুদ পণ্য সমান, এই যে আমি এখানে জাস্ট দেখালাম। এখন ভাইয়া একটু খেয়াল করো তো, গড় মজুদ পণ্য 40,000 মানে কি? মোট মজুদ পণ্য কত? 80,000। কারণ 80,000কে 2 দিয়ে ভাগ করে তো আমি 40,000 পাইছি। এখন কোনটা কত সেটা জানার দরকার নাই, কিন্তু দুইটা মজুদ পণ্য মিলে আমার 80,000 হয়েছে। সে 80,000কে 2 দিয়ে ভাগ করার কারণে আমার কি 40,000 হয়েছে। তো আমরা তো সবাই এটা বুঝতে পেরেছি যে আমার গড় মজুদ পণ্য যদি আমি লিখি, খেয়াল করো তো, গড় মজুদ পণ্যের ক্ষেত্রে আমি এটাই লিখবো যে 40,000 কিভাবে এসেছে? ধরো এখানে কি ছিল এখানে কি ছিল জানি না, বাট এখানে ভাগ করে আমি কি পেয়েছি? 40,000 পেয়েছি। কিন্তু ভাগ না করে যদি আমি এই প্রারম্ভিক আর সমাপনী মজুদ পণ্যের মান আলাদা না করে একসাথে মোট মজুদ পণ্য চাই, তাহলে এই 40,000কে আবার 2 দিয়ে গুণ করে 80,000 পাবো, স্বাভাবিক। সো আমার মোট মজুদ পণ্য 80,000। এখন আমাকে প্রশ্ন যেটা বলেছে, খেয়াল করে, আমাকে বলছে যে প্রারম্ভিক মজুদ পণ্যের তুলনায় 4,000 টাকা বেশি। এখন মোট মজুদ পণ্য যেহেতু 80,000, আমরা মুখে মুখে এই কাজটা করতে পারি, চাইলে তুমি একটা সূত্র ইউজ করেও কাজটা করতে পারো, কোনো প্রবলেম নাই। আমি মুখে মুখে যদি করি ভাই, তাহলে আমি এখান থেকে মোট মজুদ পণ্য বের করে ফেলবো। তো মোট মজুদ কত ভাইয়া?
মোট মজুত পণ্য আমি জাস্ট তোমাদেরকে বুঝালাম এতক্ষণ সমান এই যে 40,000, এই 40,000কে আমি 2 দিয়ে গুণ করবো, কারণ দুইটা মিলেই তো হয় মোট মজুত পণ্য। সো 40,000 গুণ কত 2, অর্থাৎ 80,000 টাকা। এটা আমি বের করে ফেলছি। এখন আমি এটাকে ভাগ করে দিব যে কোনটা কত হতে পারে। দেখো আমরা জানি গড় মজুত পণ্য হচ্ছে 40,000। তো আমাকে বলছে প্রারম্ভিক মজুত পণ্যের তুলনায় 4,000 টাকা বেশি কোনটা, সমাপনী মজুত পণ্য। তার মানে আমি যদি এটাকে দুই ভাগ করি, 40,000 লিখতে তো পারবো না। তার মানে আমি যদি এই পাশে ধরো 41 লিখি, তাহলে এই পাশে কত 39, কারণ দুইটা মিলে 80 হবে ভাইয়া। তাহলে কত পার্থক্য হয়, 2,000 হচ্ছে না, আমার 4,000 দরকার। তার মানে এখানে আরো 1,000 যোগ করে দাও, এখানে ধরো 42 লিখবা, আর এখানে কত লিখবা 38 লিখবা। 38 আর 42 কত হয়, 80,000 হবে। আর 42 আর 38 পার্থক্য 4,000, অ্যান্সার হয়ে গেছে। এখন তোমাকে বলছে কোনটা, যেহেতু সমাপনী মজুত পণ্য হচ্ছে বড়টা, তার মানে তোমাকে প্রারম্ভিক মজুত পণ্য বের করতে বলছে, তার মানে এটা ছোটটা 38,000। এটা মুখে মুখে করা যায়, এভাবে করতে পারো। এখন তুমি যদি এটা না করে কি করতে পারো, তুমি যদি এটা না করে সূত্র ইউজ করো, সূত্র ইউজ করেও তুমি এটাকে বের করতে পারবা। কিভাবে, তুমি একটা মান ধরবা, আমি জাস্ট সেটাও দেখাচ্ছি। দেখো তুমি একটা মান ধরো, মান ধরবা কি, আমরা তো সবাই জানি যে আমরা যদি ধরো প্রারম্ভিক মজুত পণ্য, ধরো প্রারম্ভিক মজুত পণ্য যদি তুমি এক্স ধরো, প্রারম্ভিক মজুত যদি তুমি এক্স ধরো, তাহলে সমাপনী মজুত পণ্য কত ধরবা, সমাপনী মজুত ধরবা হচ্ছে এক্স প্লাস 4 বা 4, যেটাই লিখো এক্স প্লাস 4। তাহলে গড় মজুত পণ্য কি হবে, গড় মজুত পণ্য হবে এক্স প্লাস 4 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, বুঝতে পেরেছো কিনা, সমান কত ভাইয়া, সমান হচ্ছে কত, এই যে আমাদের কত গড় মজুত পণ্য কত ছিল 40,000, এই 40,000। এবার ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে দেখো এখানে কত হয়, এক্স এক্স কত হয় 2x প্লাস কত 4 সমান 40 দুগুণে কত হয় 80,000 গুণ হয়ে যাচ্ছে। এবার একই রকম ভাবে এক লাইনেও করে ফেলতে পারি, ধরো 2x সমান কত হয় 80,000 থেকে আমরা কত মাইনাস করব 4, বুঝতে পারছো কিনা, 80,000 থেকে আমরা কত মাইনাস করবো, এই যে ওকে 4,000, এখানে 4 কেন লিখলাম, 4,000 হবে আর কি। ওকে 4,000 মাইনাস করে দিব, তাহলে 4,000 মাইনাস করে দিলে আমরা কি হবে 2x সমান 76,000, তাহলে x সমান কত হবে, এই যে 76,000কে তুমি কত দিয়ে ভাগ করবা 2, তাহলে 38,000। এই যে এইভাবে করে ফেলতে পারবা, কারণ আমি তো প্রারম্ভিক মজুত পণ্য ধরেছি হচ্ছে কত x মানে 38,000, তো আমার প্রারম্ভিক মজুত পণ্য 38,000। কারণ আমরা তো এই যে x প্লাস 4,000 মানে x হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য যেহেতু x এর চেয়ে 4,000 বেশি, সেজন্য সেটাকে x প্লাস 4 ধরবো না, এটা 4,000 হবে। ওকে এভাবে করে ফেলতে পারো, আমি 4 বলছি আর কি মানে 4 বেশি। তো এভাবেও তুমি প্রারম্ভিক মজুত পণ্য বের করতে পারো, আবার এখান থেকে তুমি সমাপনী মজুত পণ্য বের করতে পারো। 38-এর সাথে 4 যোগ করো 42,000, দুইটা যোগ করো 80,000, দুইটাকে আবার 2 দিয়ে ভাগ করো 40,000। তো এত ডিটেলসে আমাদের, এই যে আমি এত ডিটেলসে বলেছি, কেন বলেছি তোমাকে বোঝানোর জন্য, কিন্তু তুমি যখন পরীক্ষার হলে এত সময় তো পাবা না, তুমি কি করবা, তুমি এটাকে শর্ট করে ফেলবা। তুমি জাস্ট এই যে বিক্রিত পণ্যের ব্যয় যেহেতু আছে, এই যে খেয়াল করো বিক্রিত পণ্যের ব্যয় তুমি মুখে মুখে করে ফেলবা, এটা থেকে 80% বের করবা 2,40,000, 2,40,000কে তুমি জাস্ট এটা দিয়ে ভাগ করে দিবা, তাহলে আমরা গড় মজুত পণ্য পেয়ে যাবো। তাহলে 2,40,000কে যখন আমি 6 দিয়ে ভাগ করবো তখন 40,000 টাকা গড় মজুত পাবো। এটাকে আমি মোট মজুতে কনভার্ট করবো 80,000, এই 80,000কে এখন আমি 2 ভাগ করে বের করে ফেলবো নর্মালি। আর যেহেতু রিটেন জাস্ট একটু লেখাটা লিখে ফেলবা খুব সহজে এই জাতীয়, যদিও এই প্রশ্নটা অন্যগুলোর চেয়ে একটু সময় সাপেক্ষ ব্যাপার থাকবে, সব প্রশ্নতে একই রকম হবে বিষয়টা তো এমন না। এখন আসো 6 নাম্বার যে প্রশ্নটা আছে, দেখো বলছে খুবই নর্মাল একটা প্রশ্ন ছিল, কিন্তু স্টুডেন্টরা এটাতে একটু ঘাবলে যায়। বিষয়টা হচ্ছে আমাকে বলছে আয় বিবরণীতে কত টাকা সুদ ব্যয় হিসাবে ডেবিট করা হয়েছে সেটা নির্ণয় করতে বলছে। এখন 2024 সালের 31শে ডিসেম্বর তারিখে আইজেএম রেমিলের তথ্য ছিল কি 12% ব্যাংক ঋণ 40,000 টাকা। এখানে স্পেসিফিক ডেট কিন্তু নাই, মানে বছরের শেষের ডেটটা আছে, ঋণটা কবে নিছে নাই, তার মানে আমরা ধরে নিলাম এটা শুরু থেকেই ছিল। তো 12% ব্যাংক ঋণ মানে হচ্ছে এই যে 12% ব্যাংক থেকে আমি লোন নিলাম, সেটা কত পার্সেন্ট সুদ, সেটা 40,000 টাকা হচ্ছে আমার কি সুদ। এখন দেখো খেয়াল করবা, এটার মানে হচ্ছে এক বছরে এই 40,000 টাকার উপর আমার সুদ দিতে হবে 12%। তো এই যদি আমি ব্যাংক ঋণের সুদ বের করি, ব্যাংক ঋণের সুদ যেটা আমাদের জন্য প্রতিষ্ঠানের জন্য ব্যয়,
তাহলে কি হবে 40,000 ইন্টু কত 12%। তাহলে 40,000 12% কত, এই যে কত 1% হচ্ছে 400, 4 12 4800। আমরা 1% বের করা শিখেছি, যারা জানো না অবশ্যই ভিডিওগুলো দেখে নিবে, সব আছে কিভাবে বের করতে হয়। 4,800 টাকা হচ্ছে আমার ব্যাংক ঋণের সুদ। এখন বলছে প্রদত্ত সুদ 3,800 টাকা, আর আয় বিবরণীতে সুদ বাবদ কত টাকা ডেবিট করা হয়েছে। ভাই একটা কথা মনে রাখবো, আয় বিবরণীতে আমরা 1 বছরের সুদটাই দেখাবো সবসময়, তার মানে অ্যান্সার এটাই, 1 বছরের সুদ 12% মানে 1 বছরের সুদ। সো আয় বিবরণী ডেবিট করা হয়েছে কত 1 বছরের সুদ 4,800। এখন স্টুডেন্টরা অনেকে কনফিউজড হবে কোথায়, যে প্রদত্ত সুদ তো আছে 3,800 টাকা, এটা কি করব। ভাই এটার কোনো কাজ এখানে নাই। তোমাকে যদি বকেয়া সুদ বের করতে বলতো তাহলে আমার 4,800 টাকা সুদ দেওয়ার কথা আয় বিবরণীতে, কিন্তু আমরা নগদে সুদ দিয়ে দিয়েছি 3,800, তার মানে আমার বকেয়া সুদ তখন বের হতো 1,000 টাকা। কিভাবে 4,800 থেকে আমি 3,800 বাদ দিলে আমি বকেয়া সুদ বের করতে, তো এখানে তো বকেয়া সুদটা চায় নাই, সো এটা আমার 1,000 টাকা বের করার দরকার নাই। ওকে, অনেকে কি করবা, এই কাজটা না করে আরেকটা কাজ করতে পারো। কি কাজ আমি জাস্ট দেখাচ্ছি, দেখো। সেটা হচ্ছে কি, আয় বিবরণীতে তোমরা লিখবা বিশদ আয় বিবরণী, লিখে বিশদ আয় বিবরণী, এটা হবে আরেকটু স্মার্ট। সেটা হচ্ছে যেহেতু রিটেন, এটা তো আর এমসিকিউ না, তুমি আয় বিবরণীতে কি লিখছো, অপরিচালন ব্যয় বা অন্যান্য ব্যয়, জাস্ট এটা লিখবা অপরিচালন ব্যয় বা অন্যান্য ব্যয়, লিখে লিখবা কি ঋণের সুদ বা ঋণের প্রদত্ত সুদ। ঋণের প্রদত্ত সুদ কত 3,800 যোগ বকেয়া সুদ 1,000, বকেয়া সুদ 1,000। তো আয় বিবরণীতে ডেবিট করা হয়েছে কত 4,800, শেষ। আর এখানে দেখাই দিও ঋণের সুদটা কিভাবে বের হয়েছে, এই যে কত 40,000 টাকার কত পার্সেন্ট 12%, 4,800, এই শেষ। খুব ইজিলি এইভাবে জিনিসগুলো তোমরা সমাধান করবা। ওকে, ওকে। এরপরের যে প্রশ্নটা আছে দেখো, এই প্রশ্নটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ প্রত্যেক বছর এই অধ্যায় থেকেও আমাদের একটা প্রশ্ন কিন্তু আসে, আমরা সবাই জানি। অবশ্যটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সো এই অধ্যায়ে আমাদের যে প্রশ্নটা এসেছে দেখো, খুবই সিম্পল একটা প্রশ্ন। বলছে কত 2024 সালের শেষে মেশিনকে বুক ভ্যালু, ভাইয়া বুক ভ্যালু মানে হচ্ছে বহিমূল্য, বুক ভ্যালু মানে হচ্ছে বহিমূল্য, অথবা এটাকে আমরা বলতে পারি পুস্তক মূল্য, পুস্তক মূল্য। এখন এই জিনিসটা কি আগে আমাদের একটু বুঝতে হবে। দেখো, ধরো তুমি একটা, মনে করো আমার এই বোর্ডটার কথা চিন্তা করো, আমি এই বোর্ডটা ধরো আমি 5 লাখ টাকা দিয়ে কিনেছি, তো 5 লাখ টাকা এটা হচ্ছে এটার ক্রয় মূল্য। এখন এটা কেনার পর আমি এটা ইউজ করতেছি আজকে ধরো 6 মাস ধরে, তো এই যে 6 মাস ব্যবহার করেছি, এটার একটা ক্ষয় হয়েছে না, একটু হলেও তো ক্ষয় হয়েছে। এটাকে আমরা হিসাব বিজ্ঞানের ভাষায় কি বলি, অবচয় বা পুঞ্জীভূত অবচয়। অবচয় জমা হতে হতে যতটুকু জমা হয় ততটুকু আমরা বলি পুঞ্জীভূত অবচয়। ধরো এখানে এই 50,000 টাকার পুঞ্জীভূত অবচয় হয়েছে, এই 6 মাসে ক্ষয় হয়েছে, এটার নাম দিলাম আমি পুঞ্জীভূত অবচয়। ভাইয়া এখন বলো তো, অ্যাকচুয়ালি আমার বোর্ডটার দাম কি এখন 5 লাখ টাকা আছে? না, কেন না, কারণ আমি 50,000 টাকা অলরেডি ব্যবহার করে ফেলেছি, যেটার কারণে আমাদের একটা ব্যয় হয়ে গিয়েছে। সো আমার এটার বর্তমান মূল্য কত, ভাইয়া আমরা কি বলবো, এটার বর্তমান মূল্য বা বাজার মূল্য বা বহিমূল্য আছে 4,50,000 টাকা, এটার নামই হচ্ছে বহিমূল্য। দ্যাট মিনস কি জানাচ্ছে, একটা সম্পদের ক্রয় মূল্য থেকে এটা যতটুকু আমরা ব্যবহার করে ফেলেছি সেটা জমা হতে হতে যে তহবিলের এটার বিপরীতে আমরা টাকা রেখেছি, সেই টাকাটাকে আমরা বলি পুঞ্জীভূত অবচয় বা অবচয় সঞ্চিতি বা জমাকৃত অবচয় বা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এটা বিপরীত সম্পদ, অর্থাৎ সম্পদের ক্রয় মূল্য থেকে এটাকে বাদ দিয়ে অ্যাকচুয়াল মূল্য লিপিবদ্ধ করতে হয়, অ্যাকচুয়াল মূল্যটা বা বাজার মূল্য বা বহিমূল্য বা পুস্তক মূল্য দেখাতে হয়। সো পুস্তক মূল্য জিনিসটা কি, একটা সম্পদের ক্রয় মূল্য থেকে আমি পুঞ্জীভূত অবচয় বাদ দিলে যেটা পাবো সেটাই হচ্ছে পুস্তক মূল্য। এখন আমাকে এখানে বলছে বুক ভ্যালু বা বহিমূল্য বা পুস্তক মূল্য বের করো, তার মানে আমার কি করতে হবে, প্রথমে ওই মেশিনের কি ক্রয় মূল্য যেটা আছে সেখান থেকে আমরা কি করব, এই যে পুঞ্জীভূত অবচয়টা বাদ দিয়ে দিব, তাহলে আমরা কি পাবো, বহিমূল্যটা পাবো। সিম্পল হিসাব।
ওকে। আর লাভ ক্ষতি যখন আসবে, লাভ ক্ষতি, লাভ বা ক্ষতি, তখন এই বহিমূল্যের সাথে আমি বিক্রয় মূল্যের তুলনা করবো। ধরো আমার এই মেশিনটার বর্তমান দাম আছে 4,50,000, আমি এটা যদি এখন 4,60,000 টাকা বিক্রি করি, তাহলে তোমাদের কাছে মনে হতে পারে এই আমার তো 40,000 টাকা ক্ষতি হবে, কারণ আমি এটা কিনেছি কত 5 লাখ। কিন্তু না, তোমাদের এটার বর্তমান মূল্য কত 4,50,000, তার মানে 4,60,000 বিক্রি করলে তোমার লাভ হবে 10,000। অর্থাৎ লাভ বা ক্ষতি কিভাবে বের করছি, এই যে বিক্রয় মূল্য থেকে বহিমূল্য তুলনা করে, সেটা আমরা পরে দেখব। সো এখানে আমাদের এই অঙ্কে আমরা বহিমূল্যটা বের করা দেখব। দেখো বহিমূল্য প্রথমে আমরা যে জিনিসটা এখানে দেখাবো সেটা হচ্ছে, দেখো আমার এটা কি পদ্ধতি, ক্রমহ্রাসমান জের পদ্ধতি। আর ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বাধ্যতামূলকভাবে আমাদের একটা অবচয়ের হার দেওয়া থাকবে 10%। তো আমি যদি চিন্তা করি, আমি মেশিনটা কিনেছি 1 জানুয়ারি 2023, তার মানে 2023 সালের ধরো জানুয়ারি মাসের 1 তারিখে তুমি মেশিনটা কিনেছো। তো এই মেশিনের ক্রয় মূল্য ছিল 1 লাখ টাকা। আর মাথায় রাখবা, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আমাদের ক্রয় মূল্যের উপরই অবচয় ধরতে হবে। যদি ভগ্নাবশেষ মূল্য এখানে থাকতো তাও আমি সেটাকে হিসাবভুক্ত করতাম না। সো ক্রয় মূল্য 1 লাখ টাকা, অবচয় কত পার্সেন্ট ভাইয়া? অবচয় 10%। তাহলে এটা হচ্ছে সম্পদের তারিখ, এটা হচ্ছে প্রারম্ভিক মূল্য, এটা অবচয়ের হার। আর এটার উপর 10% যদি অবচয় ধরি, যেহেতু 1 জানুয়ারি কিনেছে, 1 বছরের অবচয় কত হবে? 1 লাখ টাকার 10%, 10,000 টাকা। এটা হচ্ছে বার্ষিক অবচয়। অবচয়, ওকে। ধরো এটা হচ্ছে অবচয়, আর এটা হচ্ছে অবচয়ের হার, আর এটা হচ্ছে সম্পদের কি মূল্য, ধরো প্রারম্ভিক মূল্য, যেটা শুরুতে ছিল। আর এই মাথায় রাখবা সবসময়, এই যে সম্পদের প্রারম্ভিক মূল্য থেকে যখন আমরা অবচয় বাদ দিব, তখন এখানে যেটা পাবো সেটাকে আমরা বলবো সম্পদের কি মূল্য? সমাপনী মূল্য। কি মূল্য ভাইয়া? সমাপনী মূল্য। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আমরা এইভাবে অবচয়টা ধরি। তো এখানে সমাপনী মূল্য কত হবে? এই যে আমার সম্পদের প্রারম্ভিক মূল্য ছিল ভাইয়া কত? 1 লাখ। আর এখানে অবচয় হয়েছে 10,000, তার মানে সমাপনী মূল্য হবে আমার কত? 90,000। এখন দেখো এই বছরের যেটা সমাপনী মূল্য 2024 সালে এসে 2024 সালের জানুয়ারি 1 তারিখে সেটা হয়ে যাবে আবার প্রারম্ভিক মূল্য। তাহলে এই বছর প্রারম্ভিক মূল্য হবে কত? 90,000। অবচয় কত? সেম থাকবে 10%। তো 10% অবচয়ের হার কত হবে? 9,000। আর সমাপনী মূল্য কত হবে? এই 90,000 থেকে 9,000 মাইনাস করলে 81,000। এটাই হচ্ছে সমাপনী মূল্য। তাহলে আমরা কি দেখলাম? 2 বছর শেষে সম্পদের সমাপনী মূল্য যেটা, এটাই হচ্ছে বহিমূল্য। কত দাঁড়ায়? 81,000। তাহলে মেশিনটির বুক ভ্যালু হবে কত? 81,000। এটা হচ্ছে আমাদের ছকের মাধ্যমে করে আমি এভাবে করতে পারি। এখন দেখো আমি ছকের মাধ্যমে না করে আরেকভাবে করতে পারি। কিভাবে? নর্মালি আমরা কি করব, এই যে 10% অবচয়, তা আমি কি করব, আমি এক লাইনেও করতে পারি। এটাকে জাস্ট 1 লাখ টাকাকে, 1 লাখ টাকাকে আমি -10%, আবার -10%, 2 বছর তো। কারণ বলছে তোমাকে 2024 সালের কি করতে, বুক ভ্যালু বের করতে। অঙ্ক তো শুরু হয়েছে 23 সাল, তার মানে 23 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর 1 বছর, আবার 24 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর 2 বছর। ওকে। তো দেখো আমরা এই জিনিসগুলো কিন্তু বুঝতে পেরেছি। আমি জাস্ট এভাবে করতে পারি। তাহলে আমাদের বহিমূল্য বের করতে হলে কি করতে হয়? সিস্টেমটা হচ্ছে আমাদের কি, আমাদের সম্পদের কি, আমি জাস্ট এগুলা মুছে দিলেও তোমরা আবার নতুন করে জিনিসটা দেখতে পারো। দেখো আমাদের সম্পদের ক্রয় মূল্য থেকে, তাহলে আমরা 2024 সালের বহিমূল্য বের করতে বলছে, তাহলে 2024 সালে লিখে আমরা ডিসেম্বর 31 লিখবো। লিখে আমি কি লিখবো? সম্পদের ক্রয় মূল্য, সম্পদের ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে কত? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা লিখে এখান থেকে মাইনাস পঞ্জীভূত অবস্থা। এখন পঞ্জীভূত অবস্থায় 2 বছরেরটা বের হবে, যেটা আমরা অলরেডি বের করেছি। 23 সালের হয়েছে আমার প্রথমে 1 লাখ টাকার 10% কত? 10,000 প্লাস 1 লাখ থেকে 10 বাদ দিলে আমার কত? 90,000। সেটার উপর 10% কত? 9,000। এটা হচ্ছে পঞ্জীভূত অবস্থা। তাহলে টোটাল পঞ্জীভূত অবস্থা ছিল 19,000। তো 19,000 বাদ দিলে আমার বহিমূল্য হচ্ছে কত? 81,000 বহিমূল্য বা বুক ভ্যালু। ওকে। এই আর এখানে লিখতে পারো তাহলে আর্থিক অবস্থার বিবরণীতে স্থায়ী সম্পদ লিখলে লিখতে পারো, না লিখলেও প্রবলেম নেই, আমাদের তো সেটা চাই না। এবার আমরা সর্বশেষ প্রশ্নটা সলভ করব। দেখো সর্বশেষ প্রশ্নটা হচ্ছে কি, আমাদের এটা হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের 10ম অধ্যায়, যেটাকে আমরা বলি ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি, যেটাকে আমরা সিবিপি, কস্ট ভলিউম প্রফিট নামে চিনি। এখানে আমাদের একটা বিষয় হচ্ছে যে সমচ্ছেদ বিন্দুর পরিমাণ এককে বা টাকায় নির্ণয় করতে হয়। ওকে। তো আমাদের সমচ্ছেদ বিন্দু নির্ণয় করতে গেলে আমাদের 3টা তথ্য জানা দরকার। একটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য, পরিবর্তনশীল ব্যয়
এবং আমাদের বিক্রয় একক, এই জিনিসগুলো জানলে আমরা সমচ্ছেদ বিন্দু খুব সহজে, এটার সাথে স্থায়ী ব্যয়, এই চারটা তথ্য জানলেই আমরা কি করতে পারবো, আমাদের সমচ্ছেদ বিন্দু নির্ণয় করতে পারবো। তো দেখো আমাদের এখানে বলছে একটা পণ্য তৈরি করতে আমাদের বার্ষিক কত টাকা স্থির খরচ হয়। স্থির খরচ হচ্ছে মানে আমাদের ফিক্সড কস্ট, যেটা স্থায়ী ব্যয় বলা হয়, 30,000 টাকা। এটাকে আমরা মাথায় রাখবো, আমাদের একটা জিনিস আছে আয় বিবরণী, সেটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। খেয়াল করবা, সবসময় মাথায় রাখবা, আমাদের বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, এখান থেকে আমাদের পরিবর্তনশীল ব্যয় বাদ দিতে হয়। কি ব্যয়? এটার বেসিক আছে, আমি বেসিকটা আমাদের বেসিক ক্লাসে পড়াবো ইনশাল্লাহ। পরিবর্তনশীল ব্যয় ধরো আমি 60 টাকা বাদ দিলাম, তাহলে আর কত থাকলো? 40 টাকা। এটাকে আমরা বলি মূলত সিএম বা কন্ট্রিবিউশন মার্জিন বা দত্তাংশ, বা সিএম বা কন্ট্রিবিউশন মার্জিন, ওকে, বা অনুদান প্রান্ত, তাহলে বা অবদান অংশ, এটাকে আমরা বলি সেটা। আর এখান থেকে যদি আমি স্থির ব্যয় বাদ দিই বা ফিক্সড কস্ট বাদ দিই, স্থির ব্যয় বাদ দিই, মনে করি স্থির ব্যয় হচ্ছে আমার 30 টাকা, তাহলে এই বাকি 10 টাকা হচ্ছে আমার মুনাফা। তো আমরা তো এই জিনিসটা জানি যে আমার আয় থেকে ব্যয় বাদ দিলে মুনাফা হয়, তাহলে এখানে আয় হচ্ছে 100 টাকা বিক্রয় মূল্য, আর ব্যয় কত? পরিবর্তনশীল ব্যয় আর স্থির ব্যয়, টোটাল ব্যয় হচ্ছে 90। সো 100 থেকে 90 গেলে 10 টাকা মুনাফা। সো আমাদের ব্যয়টাকে আমরা দুইটা অংশ করে ভাগ করেছি। তাহলে আমি বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে আমি দত্তাংশ বা কন্ট্রিবিউশন মার্জিন পাই। এখন মাথায় রাখো, যদি এমন হতো এখানে বিক্রয় মূল্য কন্ট্রিবিউশন মার্জিন 40, স্থির ব্যয়ও 40 হয়ে যেত, তাহলে আমার মুনাফা কত হতো ভাই? তখন আমার মুনাফা হয়ে যেত 0। আর এটাকে তখন আমরা কি বলতাম? বিইপি, মানে সমচ্ছেদ বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্ট, মানে যে বিন্দুতে আয় ব্যয় সমান হয়, মুনাফা শূন্য হয়। সো এখানে কখন সমচ্ছেদ বিন্দু আসে? যখন আমার দত্তাংশ বা কন্ট্রিবিউশন মার্জিন আর স্থির ব্যয় সমান হয়ে যায়। সেক্ষেত্রে সমচ্ছেদ বিন্দু নির্ণয় করতে গেলে আমাদের দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে স্থির ব্যয় লাগবে, আর একটা হচ্ছে কি লাগবে? কন্ট্রিবিউশন মার্জিন লাগবে বা দত্তাংশ লাগবে। তো আমরা বুঝতে পেরেছি এখানে আমাদের যে তথ্যটা লাগবে। দেখো তাহলে আমি যদি সমচ্ছেদ বিন্দুর এককে বের করতে চাই, তাহলে সমচ্ছেদ বিন্দুর এককের সূত্রটা কি? জাস্ট আমরা একটু আগে বেসিকটা শিখলাম। সমচ্ছেদ বিন্দু একক সূত্র হচ্ছে কি? দেখো আমাদের যে টোটাল স্থির ব্যয় বা স্থায়ী ব্যয়, স্থির ব্যয়কে আমরা ভাগ করব কি দিয়ে? একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে, কারণ এখানে একক চেয়েছে। অথবা একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন লিখতে পারো, তাহলে আমরা লিখবো স্থির ব্যয় ভাগ একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন, এখন প্রশ্ন আসতে পারে কন্ট্রিবিউশন মার্জিনটা কিভাবে বের করবো? আমরা সবাই জানি এই যে একক প্রতি বিক্রয় মূল্য, খেয়াল করো একক প্রতি বিক্রয় মূল্য কত? 15 টাকা, আর একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 5 টাকা। তাহলে আমরা তো জানি বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে আমরা কি পাই? একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন পাই। সো এখানে আমাদের স্থির ব্যয় কত? বার্ষিক স্থির ব্যয় 30,000 টাকা লিখলাম। লিখে একক প্রতি বিক্রয় মূল্য কত ভাইয়া? 15 টাকা, মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয় কত টাকা? 5 টাকা। তাহলে একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বাদ দিতে পারো। চাইলে এখানে এটা না লিখে এখানে এটাও লিখতে পারো, একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, একই জিনিস। সো আমার সমচ্ছেদ বিন্দু কত হচ্ছে? এই যে 30,000, এখান থেকে কত দিয়ে ভাগ করতেছো? 30,000কে 10 দিয়ে ভাগ করতেছো। খেয়াল করো 30,000 15 থেকে 5 গেলে 10 দিয়ে ভাগ করলে হয় 3,000। তার মানে তোমার সমচ্ছেদ বিন্দু হচ্ছে 3,000 একক। এখন তোমাকে তো সমচ্ছেদ বিন্দু 3,000 একক বলছে, এখন যদি তোমাকে টাকায় বলে, যেহেতু এখানে স্পেসিফিক বলা নাই, তাহলে ইউনিট হলো সমচ্ছেদ বিন্দুর পরিমাণ নির্ণয় করো। ওকে, এখন বলছে সমচ্ছেদ বিন্দুর পরিমাণ নির্ণয় করতে চাই, তাহলে সমচ্ছেদ বিন্দু যদি টাকায় বের করতে চাই, তাহলে আমি কি করব? জাস্ট কিচ্ছু না, সমচ্ছেদ বিন্দু টাকায়, এই টাকায় বের করতে হলে আমার যে একক আছে, সমচ্ছেদ বিন্দু 3,000 একক আছে না, এটাকে জাস্ট একক প্রতি বিক্রয় মূল্য আছে কত? 15 টাকা, এটা দিয়ে গুণ করে দাও, 3 × 45, 45,000 টাকা। এটা হচ্ছে সমচ্ছেদ বিন্দু টাকা। এভাবে আমরা কিন্তু চাইলে কি বলবো? এভাবে করতে পারবো। আর এখানে বার্ষিক বিক্রয়ের চাহিদাটা আমাদের লাগবে না, আমাদের বলছে যে আমার সমচ্ছেদ বিন্দু কত সেটা জানতে চেয়েছে। সো এখানে বিক্রয়ের চাহিদাটা আমাদের গুরুত্বপূর্ণ না। আমাদের যখন নিরাপত্তা প্রান্ত বের করতে চাইতো, তখন আমরা এটাকে কাজে লাগাতে পারতাম। সো এভাবে কিন্তু আমরা রিটেন প্রশ্নগুলো জাস্ট আমাদের মতো করে সংক্ষেপে অ্যান্সার করে দিলেই হবে। এই ছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের 25-26 সেশনে যে 8টা প্রশ্ন এসেছে লিখিত অংশে, সেগুলার ব্যাখ্যা সহ সমাধান।